আসসালামু আলাইকুম স্যার, আমরা লাইভে চলে আসছি, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চ্যাপ্টার 69 এর স্মল ইন্টেস্টাইন এর পার্ট 2 সেকেন্ড অংশে। আমরা গতদিন স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশে কিছু ডিজিজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেকেন্ড অংশে এখানে অন্তত 2টা থেকে 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি চেষ্টা করব বেলিয়ান ল্যাবস থেকে আপনাদেরকে এই ডিজিজগুলো সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা বরাবরের মতো আজকেও আমরা স্মল ইন্টেস্টাইন এই অংশটা পড়ব বেলিয়ান লাভস থেকে। সো আই ওয়েলকাম ইউ অল টু চ্যাপ্টার 69 স্মল ইন্টেস্টাইন, second part of it. Tumor of the small intestine. Small intestine tumor are very rare, and in total account of less than 10% of gastrointestinal neoplasm, অর্থাৎ আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অর্থাৎ জিআইটিতে যত পরিমাণ tumor হয়, it may be benign or it may be malignant, or only 10% is small intestine, though small intestine is the longest part of the gastrointestinal tract. But in term of tumor and neoplasm or malignancy, it is only 10%. So অন্যান্য টিউমারের মতো আমরা এটাকেও দুভাগে ভাগ করতে পারি, বিনাইন টিউমার এন্ড ম্যালিগন্যান্ট টিউমার। আমরা এখানে শুধুমাত্র নামগুলো যদি আমরা মনে রাখি, আমি মনে করব যে ততটুকু আমাদের জন্য যথেষ্ট হবে। যেমন বিনাইন টিউমারের মধ্যে আছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে এডিনোমা, লাইপোমা, হেমানজিওমা এন্ড নিউরোজেনিক টিউমার। ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যেও এটাও খুবই আনকমন স্মল ইন্টেস্টাইনের মধ্যে। তার মধ্যে 4 ধরনের ম্যালিগন্যান্ট টিউমার স্মল ইন্টেস্টাইনে পাওয়া যায়। একটা হলো অ্যাডিনোকার্সিনোমা, দেন হলো কার্সিনয়েড টিউমার, দেন হলো লিম্ফোমা এবং জিস্ট। তো আমাদের জন্য সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ সেটা হলো কার্সিনয়েড টিউমার স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কার্সিনয়েড টিউমার সম্পর্কে পড়বো, এবং আমরা দেখব যে বেলিয়ান লাভসের কার্সিনয়েড টিউমারটা এই চ্যাপ্টারে যেমন কিছুটা আছে, বাকিটা আছে আমাদের এন্ডোক্রাইন পার্টে। এন্ডোক্রাইন পার্টে খুবই ডিটেইলস লেখা আছে কার্সিনয়েড টিউমার সম্পর্কে। আমরা যেহেতু বেলিয়ান লাভস প্রথমবারের মতো পড়ছি, সো এখানে যতটুকু আছে আমি সেটাই আলোচনা করে যাব। পরবর্তীতে যখন আমরা আবার কার্সিনয়েড টিউমার সম্পর্কে পড়বো, তখন আমরা বেলিয়ান লাভসের কোথায় কতটুকু আছে সেকেন্ড রিভিশনে আমরা সেই ডিটেইলসটা হয়তো সব জায়গাতে যেখানে যতটুকু আছে সবকিছু একসঙ্গে পড়ার চেষ্টা করব। তবে এখানেও যতটুকু ইনফরমেশন আছে, আমরা যদি এতটুকু মনে রাখতে পারি, আমি মনে করব যে এটা আমাদের জন্য মোর দেন এনাফ। হ্যাঁ, প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো কার্সিনয়েড টিউমার। ইট ইজ এ নিউরো এন্ডোক্রাইন টিউমার। ইট ইজ এ নিউরো এন্ডোক্রাইন টিউমার। এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে কোনো জায়গায় হতে পারে। মোস্ট কমনলি কোথায় হয়? ফার্স্ট হলো অ্যাপেন্ডিক্স, সবচেয়ে বেশি হয়, দেন হলো আইলিয়ামে হয়, দেন হলো রেকটামে হয়। হ্যাঁ, সো এটা এখানে বলা আছে ডিক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ কার্সিনয়েড টিউমার ফার্স্ট আমাদের মনে রাখতে হবে ইট ইজ এ নিউরো এন্ডোক্রাইন টিউমার। সেকেন্ড আমাদের মনে রাখতে হবে এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে কোনো জায়গায় হতে পারে। তার মধ্যে সবচেয়ে মোস্ট কমন হলো অ্যাপেন্ডিক্স, দেন হলো আইলিয়াম, দেন হলো রেকটাম। অ্যাপেন্ডিকুলার কার্সিনয়েড টিউমার দেখা যায় যে অ্যাপেন্ডিক্স অপারেশনের পরে অ্যারাউন্ড 2% ক্ষেত্রে পাওয়া যায়। সো এটা খুবই রেয়ার। কিন্তু আমরা যারা অ্যাপেন্ডিক্স অপারেশন করি অ্যাজ এ সার্জন, আমাদের এই ধারণাটা থাকতে হবে যে অ্যাপেন্ডিক্স অপারেশনের পরে কখনো কখনো কার্সিনয়েড টিউমার পাওয়া যেতে পারে। যদিও আমাদের দেশের প্র্যাকটিস হলো আমরা সাধারণত হিস্টোপ্যাথোলজি করি না, এটা আমাদের দেশের প্রাইভেট প্র্যাকটিস। কিন্তু আমি যদি আমাদের আরপির কথা বলি বা আমি আমার ব্যক্তিগত কথা বলি, তাহলে আমি আমার প্র্যাকটিসের সময় যে কোনো জিনিস আমি যখন এক্সিশন করি, অবশ্যই বায়োপসিটা আমি করার চেষ্টা করি, পেশেন্টকে বোঝানোর চেষ্টা করি। বাকিটা পেশেন্টের মতো করে সিদ্ধান্ত নেয়, কিন্তু আমি সিদ্ধান্ত দেই না। আমার সিদ্ধান্ত হলো যে আমাকে হিস্টোপ্যাথোলজি করতে হবে। এটা যেমন আমার সবচেয়ে বড়, এটা পেশেন্টের উপকারের চেয়ে
আমার নিজের সেফটির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো না কখনো যদি একটা প্রশ্ন উঠে তখন যেন আমি বলতে পারি যে না আমি হিস্টোপ্যাথোলজি করেছি এবং আমি এটা পেয়েছি। যদি পেশেন্ট না করে কোনো কারণে, তাহলে সেটাও যেন আমার ডকুমেন্টস এ প্রপারলি ডকুমেন্টেড থাকে যে আমি বলেছি কিন্তু পেশেন্ট করেনি। ওকে। তারপর আসি আমরা, এটা হলো একটা মেডিকেল লিগ্যাল ইস্যু আপনাদের সঙ্গে আলোচনা করে ফেললাম। দেন হলো কার্সিনয়েড টিউমার কোথা থেকে হয়? কার্সিনয়েড টিউমার কোথা থেকে হয়? আমরা প্রথমে জানলাম হোয়াট ইজ কার্সিনয়েড টিউমার, তারপরে জানলাম যে মোস্ট কমন সাইট কি। এখন আমরা দেখছি যে কার্সিনয়েড টিউমার কোথা থেকে হয়। এটা দেখেন এখানে লেখা আছে কুলসিস্কিড সেল অফ বেস অফ ইন্টেস্টাইনাল ক্রিপ্ট অফ লিভার। ওকে, সো এই সেল থেকে এই কার্সিনয়েড টিউমারটার অরিজিন হয়। আমরা এই সেলটার নাম মনে রাখার চেষ্টা করব। আমরা অন্য পাবো, যেই চ্যাপ্টারেই পড়বো সেখানেই আমরা কুলচিস্কি সেল, এই সেলটার আমরা নাম মনে রাখার চেষ্টা করব। দ্য প্রাইমারি ইজ ইউজুয়ালি স্মল অ্যান্ড অলদো সিগনিফিকেন্ট লিম্ফ নোড মেটাস্টেসিস ক্যান বি অকার্ড। অর্থাৎ কার্সিনয়েড টিউমার মেটাস্টেসিস হয় এবং ইন আপ টু 1/3 অফ দ্য কেসেস অফ এ স্মল বাউল কার্সিনয়েড টিউমার মে বি মাল্টিপল। অর্থাৎ অনেক সময় দেখা যায় এটা টিউমার একের অধিক হতে পারে। কার্সিনয়েড টিউমারে আসলে ব্যাপারটা কি হয়? কার্সিনয়েড টিউমারে যেটা হয়, একটা বিভিন্ন ধরনের ভ্যাসো একটি পেপটাইড সিক্রেশন হয়। কার্সিনয়েড টিউমার গুলো কি করে? একটা ভ্যাসো একটি পেপটাইড সিক্রেশন করে। কি কি পেপটাইড? একটা আমরা বলবো 5 হাইড্রোক্সিট্রিপটামিন অথবা সেরোটোনিন, দেন অলসো হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড ক্যালিক্রেন। হ্যাঁ, সো এই ভ্যাসো অ্যাক্টিভ পেপটাইড গুলো কার্সিনয়েড টিউমার সিক্রেশন করে এবং এই সিক্রেশনের জন্য পেশেন্টের এক ধরনের ক্লিনিক্যাল সিনড্রোম হয়। পেশেন্টের এক ধরনের ক্লিনিক্যাল সিনড্রোম হয়, সেটাকেই বলা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। সেটাকেই বলা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। এখন একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে কার্সিনয়েড সিনড্রোম কাদের হয়? কার্সিনয়েড সিনড্রোম হয় যখন এই কার্সিনয়েড টিউমারটা লিভারে মেটাস্টেসিস হয়। তখন কি হয়? এই যে ভ্যাসো একটি পেপটাইড যেগুলো নিঃসৃত হয় সেগুলো সরাসরি ব্লাড সার্কুলেশনে চলে যায়। কিন্তু এটা যদি স্মল ইন্টেস্টাইন থেকে হয় তাহলে এটা অবশ্যই আমাদের লিভারের মাধ্যমে গিয়ে মেটাস্টেসিস হয়ে যাবে। তখন কিন্তু আমাদের এই কার্সিনয়েড সিমটমটা প্রডিউস করবে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, when they metastasize to the liver, the carcinoid syndrome can become evident because the vasoactive substance escape the filtration action of the liver. অর্থাৎ কার্সিনয়েড সিনড্রোমটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হলো, কার্সিনয়েড সিনড্রোমটা তখনই প্রডিউস হয় যখন এই কার্সিনয়েড টিউমারটা লিভারে মেটাস্টেসিস হয়। কারণ তখন এই ভ্যাসো অ্যাক্টিভ পেপটাইড গুলো কি হয়, সেগুলো আমাদের সরাসরি ব্লাড সার্কুলেশনে চলে আসে এবং তারা এই কার্সিনয়েড সিনড্রোমটাকে, এই ক্লিনিক্যাল সিনড্রোমটা প্রডিউস করে। এইটাই হলো সবচেয়ে কার্সিনয়েড টিউমারের ইন্টারেস্টিং পার্ট। এখন কার্সিনয়েড সিমটম হলে কি ধরনের সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে সেগুলো আছে সামারি বক্স 69.6 এ। কি হতে পারে? পেশেন্টের ডায়রিয়া হতে পারে, ব্রঙ্কোস্পাজম হতে পারে। ব্রঙ্কোস্পাজম হলে পেশেন্টের কি হবে? পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে ডেভেলপ করবে। দেন হলো ফ্লাশিং হয় পেশেন্টের, এটা ফেসে হতে পারে, আফার চেস্ট ওয়ালে হতে পারে। পালপিটেশন হয়, ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়। এই সিমটম গুলো হলো কার্সিনয়েড সিমটমের পেশেন্টদের সিমটমস। এবং আমরা এই দুটা চারটা এই সিমটমস গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। বাকি এখানে যেমন কার্সিনয়েড টিউমার আমরা কিভাবে ডায়াগনোসিস করব, কি ট্রিটমেন্ট দিব, সেই অংশটা এখানে লেখা নেই, সেটা আমাদের অন্য চ্যাপ্টারে লেখা আছে। তো আমরা যদি এখন মনে করি অন্য চ্যাপ্টার থেকে পড়বো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওটা এন্ডোক্রাইন চ্যাপ্টারের ওই অংশে ভালো করে লেখা আছে, কিছুটা অংশ অ্যাপেন্ডিক্স অংশে লেখা আছে। আর এখানে যে ইনফরমেশন গুলো আছে, যতটুকু আমি এতক্ষণ বললাম, এগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এই 5 or 6 ইনফরমেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আসি আরেকটা ডিসঅর্ডার অফ দ্য স্মল ইন্টেস্টাইন, সেটা হলো ডাইভার্টিকুলি অথবা ডাইভার্টিকুলাম। ওকে, ডাইভার্টিকুলাম হিসেবে আমরা জানি। তাহলে ডাইভার্টিকুলি কি? এটা হলো হলো আউট পাউচিং, অর্থাৎ যে কোনো একটা ইন্টেস্টাইনের মধ্যে এরকম একটা যদি পকেট তৈরি হয় সেটাকে আমরা ডাইভার্টিকুলাম বলি। হ্যাঁ, diverticuli hollow outpouching are a common structural abnormality that can occur from the esophagus to the rectosigmoid junction, অর্থাৎ any part of the gastrointestinal tract। আমরা যদি এটাও বলতে পারি, আমাদের এখানে কি ওয়ার্ড হলো এই যে এটা এবং এটা, এই দুটো বলে তারপর আমরা বললাম জিআইটি তে এটা হতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের ডেফিনেশনটা হয়ে যাবে। এর মধ্যে আমরা সবাই মোস্ট কমনলি যেটা জানি সেটা হলো মিকালস ডাইভার্টিকুলাম।
মিকালস ডাইভার্টিকুলাম। সো এটা একটা গুরুত্বপূর্ণ ডিজিজ স্মল ইন্টেস্টাইনের জন্য। এই যে এখানে দুটা ডাইভার্টিকুলামের ছবি আছে, একটা হলো ফিগার 69.11 এ মিকালস ডাইভার্টিকুলাম, আরেকটা হলো এটা জুভিনাইল ডাইভার্টিকুলাম। অর্থাৎ অনেকগুলো ডাইভার্টিকুলাম দেখা যাচ্ছে। ওকে, বেলিয়ান লাভসে দুটা ছবি আছে। এখন আমরা আসলে মিকালস ডাইভার্টিকুলাম সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো যেটা বেলিয়ান লাভসে আছে। মিকালস ডাইভার্টিকুলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অ্যাসিম্পটোমেটিক হয়। হ্যাঁ, বাট ইট ইজ নটোরিয়াস। এটা আমরা আসলে সহজে ডায়াগনোসিস করতে পারি না। এখানে যেটা বলা আছে এটা আমরা অনেক সময় সাসপিশন থেকে পার অপারেটিভলি যখন অ্যাপেন্ডিক্স আমরা নরমাল পাবো তখন আমরা চেক করে অনেক সময় পাই। আর অনেক সময় যদি পেশেন্ট কোনো কারণে অ্যাপেন্ডিসেক্টমির পরে পেশেন্ট ভালো হচ্ছে না, মনে হচ্ছে যে সেকেন্ড কোনো প্যাথোলজি রয়ে গেছে, তখন যদি আমরা ল্যাপারোটমিতে যাই তখন আমরা এটা পেয়ে থাকি। কিন্তু এই মিকেলস ডাইভার্টিকুলাম গুলো কিভাবে প্রেজেন্ট করতে পারে? একটা প্রেজেন্ট করতে পারে হেমোরেজ নিয়ে। কারণ মিকেলস ডাইভার্টিকুলামের মধ্যে বিভিন্ন রকম গ্যাস্ট্রিক মিউকোজা না, আরো অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের মিউকোজা থাকে। তার মধ্যে একটা কমন হলো গ্যাস্ট্রিক মিউকোজা। সো গ্যাস্ট্রিক মিউকোজা যেখানে আছে সেখানে পেপটিক আলসার ডিজিজ হতে পারে, তারপরে সেখান থেকে হেমোরেজ হতে পারে। ডাইভার্টিকুলামে যখন ইনফ্লামেশন হয় তখন তাকে বলে ডাইভার্টিকুলাইটিস, যেমন অ্যাপেন্ডিসাইটিস, পলিসিস্টাইটিস। ঠিক একই রকম মিকেলস ডাইভার্টিকুলামে যখন ইনফ্লামেশন হয় সেটা কি হবে, মিকেলস ডাইভার্টিকুলাইটিস। সো অন্যান্য অ্যাপেন্ডিসাইটিসের মতো এটা পেইন, টেন্ডারনেস, ফিভার এই সকল সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপরে ডাইভার্টিকুলাইটিসের জন্য, মিকেলস ডাইভার্টিকুলামের জন্য কি হতে পারে, একটা ইন্টারসাসেপশন হতে পারে। ইন্টারসাসেপশনে কি থাকে, একটা লিড পয়েন্ট থাকে, অর্থাৎ যেটা ইন্টারসাসেপশনকে শুরু করে, যার কারণে এই প্রসেসটা, ইন্টারসাসেপশনের প্রসেসটা যে স্টার্ট করে। So Meckel's diverticulum can be the lead point of the ileal or ileocolic intersusception. এছাড়া কি হতে পারে, ক্রনিক আলসারেশন হতে পারে, এটা গ্যাস্ট্রিক মিউকোসা থাকতে হতে পারে, গ্যাস্ট্রিক মিউকোসা না থাকতে হতে পারে। তারপর এই ডাইভার্টিকুলাম যেহেতু একটা অ্যাবনর্মাল স্ট্রাকচার, সো এটার জন্য ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে। অনেক সময় এটা হেমোরেজ অথবা ক্রনিক আলসারেশনের জন্য অথবা ইনফ্লামেশনের জন্য এটা পারফোরেশন নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ ইন্টেস্টাইনাল পারফোরেশন নিয়ে। আমরা এগুলো মনে রাখবো। ক্লিনিক্যালি মিকেলস ডাইভার্টিকুলাম ক্যান বি প্রেজেন্ট এজ হেমোরেজ, ডাইভার্টিকুলাইটিস, ইন্টারসাসেপশন, ক্রনিক আলসারেশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এন্ড পারফোরেশন। আমরা আসি এখন ফিচার অফ মিকেলস ডাইভার্টিকুলাম। এটা আছে সামারি বক্স 69.7 এ। ইট ইজ এ রেমনেন্ট অফ ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্ট। ওকে, এটা আসলে আমাদের যে ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্টটা ফিটাল লাইফে থাকে, এটা যদি অবলিটারেট না হয়ে যায়, এটা যদি টোটাল অবলিটারেশন না হয়, তখন এটা ভাইটালো ইন্টেস্টাইনাল ডাক্টটা রেমনেন্ট হিসাবে থেকে আমাদের এই মিকেলস ডাইভার্টিকুলামটা তৈরি করে। আর এখানে একটা রোল অফ টু আছে, রোল অফ টু ইন মিকেলস ডাইভার্টিকুলাম। কি কি? এটা সাধারণত 2% পিপলের হয়। এটা 2 ইঞ্চ অর্থাৎ 5 সেন্টিমিটার লম্বা হয়। এটা 2 ফিট অর্থাৎ আইলিওসিক্যাল ভালভ থেকে প্রক্সিমালি 2 ফিট। হ্যাঁ, আমরা যদি এখানে চিন্তা করি, আমাদের এখানে আইলিয়াম এসে তারপর সিক্যাল তৈরি করে এটা অ্যাসেন্ডিং কোলন তৈরি করলো। ওকে, এখানে আমাদের অ্যাপেন্ডিক্স। সো এই আইলিওসিক্যাল ভালভ থেকে এটা প্রক্সিমালি 60 সেন্টিমিটার দূরে এই মিকেলস ডাইভার্টিকুলামটা আমাদের থাকতে পারে। ওকে, তাহলে এবং 20% ক্ষেত্রে হেটেরোটোপিক ইপিথেলিয়াম, ওই যে বলছিলাম কখনো ইপিথেলিয়াম হয়তো এখানে প্যানক্রিয়াটিক টিস্যু থাকতে পারে, এখানে তারপরে গ্যাস্ট্রিক টিস্যু থাকতে পারে, কোলোনিক টিস্যু থাকতে পারে, সেটাই 20% ক্ষেত্রে এটা পাওয়া যায়। অনেকগুলো 2 আমরা এখানে দেখতে পাচ্ছি। 2% পেশেন্টের হয় 2 ইঞ্চ লম্বা হয়, 2 ফিট দূরে থাকে আইলিওসিক্যাল ভালভ থেকে। 20% ক্ষেত্রে হেটেরোটোপিক ইপিথেলিয়াম থাকে। সো এটাকে বলা হয় মিকেলস ডাইভার্টিকুলামের রোল অফ 2। যখন আমরা এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম নরমাল অ্যাপেন্ডিক্স পাবো একজন অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টের, তখন আমরা মিকেলস ডাইভার্টিকুলাম আছে কিনা তার চেক করব। চেক করার জন্য আমরা একইভাবে স্মল ইন্টেস্টাইন বের করে আমি 60 সেন্টিমিটার অর্থাৎ 2 ফিট পর্যন্ত চেক করলে আমার হবে। আমার পুরো আইলিয়াম এবং জেজুনাম পর্যন্ত আমার চেক করার প্রয়োজন নাই। আমি 2 ফিট বা 3 ফিট পর্যন্ত চেক করে তখন আমি যদি না থাকে তাহলে আমি আর ফার্দার কোনো প্রসিডিউরে যাব না। যদি মিকেলস ডাইভার্টিকুলাম এই সকল ক্ষেত্রে পাওয়া যায়, তখন আমরা এটাকে অ্যাসেস করব যে আমরা এটা সার্জারি করব, মিকেলস ডাইভার্টিকুলামের সার্জারি করব না করব না। সেক্ষেত্রে এখানে যেটা বলা আছে সেটা হলো যে যদি ওয়াইড মাউথ থাকে, অর্থাৎ এর এই যে এই অংশটা যদি অনেক ওয়াইড থাকে, তাহলে এটা কোনো ধরনের কমপ্লিকেশন তৈরি করার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আমরা এটাকে যেভাবে আছে সেভাবে রেখে আসবো। আর যদি অন্য ক্ষেত্রে যদি আমাদের মনে হয় এটা
আমাদের কোনো কমপ্লিকেশন তৈরি করতে পারে, তখন আমরা যে সার্জারিটা করব তার নাম হলো ডাইভার্টিকুলেক্টমি। এটা একই রকম, অ্যাপেন্ডিক্সের জন্য আমরা অ্যাপেন্ডিক্স রিমুভ করলে বলি অ্যাপেন্ডিসেক্টমি, কোলিসিস্টাইটিসের জন্য গলব্লাডার রিমুভ করলে কোলিসিস্টেক্টমি, একই রকম ডাইভার্টিকুলাম যখন আমরা রিমুভ করব সেটার নাম হবে ডাইভার্টিকুলেক্টমি। এবং যেহেতু আমরা মিকেলস ডাইভার্টিকুলাম রিমুভ করব, কাজেই আমাদের এটার নাম হলো মিকেলস ডাইভার্টিকুলেক্টমি। এবং এটা বলা আছে যে এটা আমরা জাস্ট অ্যাম্পুটেশন করব না, অ্যাপেন্ডিক্সের মতো এটা অ্যাম্পুটেশন করলে হবে না। এটার সার্জারির ক্ষেত্রে যদি মাউথটা ওয়াইড থাকে তাহলে আমরা এটা কি করব, আমরা এটা লিফট করব। আর যদি কোনো কারণে আমাদেরকে ডাইভার্টিকুলেক্টমি করতে হয় তাহলে অনেক সময় এটাকে আমাদের এক্সিশন এবং অ্যানাস্টোমোসিস অর রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস, এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এক্সিশন এবং অ্যানাস্টোমোসিস অথবা রিসেকশন অথবা অ্যানাস্টোমোসিস। সো আমরা মিকেলস ডাইভার্টিকুলাম যখন লিখবো, পরীক্ষা যদি আমাদের শর্ট নোটের মতো থাকে তখন প্রথমে আমরা এটা কি বললাম, এই ধরনের একটা জিনিস, দেন হলো আমরা এটা কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। এর মধ্যে আছে ডাইভার্টিকুলাইটিস হলে তার যে সিমটম গুলো অর্থাৎ পেইন, ফিভার, টেন্ডারনেস ইন দ্য রাইট লোয়ার অ্যাবডোমেন, এই জিনিসগুলো আমরা লিখতে পারি। তারপরে এটা ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা বলবো যে এটা আসলে ওভাবে ইনভেস্টিগেশন দিয়ে ডায়াগনোসিস করা যায় না, কিন্তু আমরা যদি ইনফ্লামেশন হয় তখন আমরা আরবিসি করলে সিবিসি করলে সেখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, আল্ট্রাসোনোগ্রাফিতে অন্য কোনো ফাইন্ডিংস পাবো না, এক্সরে করলে অন্য কোনো ফাইন্ডিংস পাবো না, আমরা পার অপারেটিভলি পেতে থাকি। এবং এই যে কিছু গুরুত্বপূর্ণ রুল অফ টু মিকেলস ডায়াবেটিকুলাম এগুলো আমরা লিখবো। এবং তারপরে আমরা ট্রিটমেন্টের অংশে দুটা কথা লিখবো। প্রথমে হলো যে যদি ব্রড বেসড হয় এবং যদি কোনো কমপ্লিকেশন তৈরি করার মতো যদি ডায়াবেটিকুলাম না হয় তাহলে আমরা এটাকে আমরা কিছু করব না। আর যদি দেখা যায় যে এটা ইনফ্লামেশন হয়েছে, এটা কোনো কমপ্লিকেশন তৈরি করতে পারে, তখন আমরা যে সার্জারিটা করব তার নাম মিকেলস ডাইভার্টিকুলেক্টমি। ওকে, তারপরে আসি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্মল ইন্টেস্টাইনে, এটা আমরা লার্জ ইন্টেস্টাইনে পাবো, সেটা হলো স্টোমা। হ্যাঁ, স্টোমা আসলে আমরা শুধু স্টোমার একটা ডেফিনিশন, আইলিওস্টোমির একটা ডেফিনিশন, কোলোস্টোমির একটা ডেফিনিশন, তিনটা ডেফিনিশন। আমরা প্রথমে স্টোমার ডেফিনিশনটা দেখি। হোয়াট ইজ স্টোমা? স্টোমা ইজ এ আর্টিফিশিয়াল ওপেনিং। এটা হলো এই ডেফিনিশনের কিওয়ার্ড, অর্থাৎ এটা হলো একটা আর্টিফিশিয়াল ওপেনিং। আমরা ওপেনিংটা কোথায় করি? এটা হয়তো আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের স্মল ইন্টেস্টাইন অথবা আমরা স্মল ইন্টেস্টাইন অথবা লার্জ ইন্টেস্টাইনে করে থাকি। কি জন্য করি? টু ডাইভার্ট ফিসেস এন্ড ফ্লাটাস। আমরা এই ফিসেস এবং ফ্লাটাসটাকে তার ন্যাচারাল যে পথে, সেটা হলো যে কোলন দিয়ে রেকটাম হয়ে অ্যানাল ক্যানেল দিয়ে বের হয়ে যাওয়ার যে ন্যাচারাল প্রসেস, সেখান থেকে আমরা এটাকে ডাইভার্ট করি। ডাইভার্ট করে কি কোথায় ডাইভার্ট করে? আউটসাইড অফ দ্য অ্যাবডোমেন। এবং ইট ইজ কালেক্টেড, কোথায় কালেক্ট করা হয়? একটা এক্সটার্নাল অ্যাপ্লায়েন্সের মধ্যে। সো এখানে দেখেন এই ডেফিনিশনটা অত্যন্ত সুন্দরভাবে দেয়া আছে, পরিপূর্ণভাবে দেয়া আছে, কোনো কিছু বাদ নাই। শুধু আমাদের স্টোমার ডেফিনেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই কয়েকটা কিওয়ার্ড মনে রাখতে হবে। প্রথমে কি? স্টোমা ইজ এ আর্টিফিশিয়াল ওপেনিং। কোথায় আর্টিফিশিয়াল ওপেনিংটা? কোলন অথবা স্মল ইন্টেস্টাইনে। এটা আমরা কেন করছি হলো টু ডাইভার্ট। কি ডাইভার্ট করব আমরা? ফিসেস এন্ড ফ্লাটাস। ওকে, কোথায় ডাইভার্ট করব? অ্যাবডোমেনের আউটসাইডে। এবং এটা তারপরে কি করব? ডাইভার্ট করে আমরা এটা একটা এক্সটার্নাল অ্যাপ্লায়েন্সের মধ্যে কালেক্ট করব। এখন এই স্টোমাটা যদি আমরা কোলনে করি তাহলে তার নাম হলো কোলোস্টমি, যদি আমরা আইলিয়ামে করি তার নাম হলো আইলিওস্টমি, যদি জেজুনামে করি তাহলে জেজুনোস্টমি। ওকে, অর্থাৎ এটা কোন সাইটে আমরা করলাম জিআইটি তার উপর নির্ভর করে বাকিটা নির্ভর করবে। আমরা দেখি সামারি বক্সে স্টোমা সম্পর্কে আরো কিছু কথা আছে। ইট মে বি কোলোস্টমি, ইট মে বি আইলিওস্টমি। অর্থাৎ এই স্টোমাটা যদি আমরা আইলিয়ামে করি তাহলে এর নাম হবে আইলিওস্টমি, এই স্টোমাটা যদি আমরা কোলনে করি তাহলে এটার নাম হবে কোলোস্টমি। এখন এখানে একটা জিনিস বলবো, এটা হলো দেখেন, এটাকে আমরা অনেক সময় ক্লাসিফিকেশন করতে পারি, স্টোমার ক্লাসিফিকেশন। স্টোমার ক্লাসিফিকেশন যদি আমাকে স্যার জিজ্ঞাসা করে বা পরীক্ষা লিখতে হয় তাহলে আমি প্রথমেই বলবো যে স্টোমা ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট প্যাটার্ন। বিভিন্নভাবে স্টোমার ক্লাসিফিকেশন করা যায়। প্রথমেই কি আসবে? অ্যাকর্ডিং টু দ্য অ্যানাটমিক্যাল সাইট। অ্যাকর্ডিং টু দ্য অ্যানাটমিক্যাল সাইট কি হবে? এটা হতে পারে আইদার কোলোস্টমি অথবা আইদার আইলিওস্টমি। দেন হলো অ্যাকর্ডিং টু দ্য এটার ইউজ, অর্থাৎ আমরা এটা কি হিসেবে তৈরি করেছি সেই অনুযায়ী স্টোমা কি হতে পারে? একটা টেম্পোরারি হতে পারে, একটা পার্মানেন্ট হতে পারে। টেম্পোরারি মানে আমরা কিছুদিনের জন্য করলাম, তারপর আবার এই আর্টিফিশিয়াল ওপেনিংটা আমরা বন্ধ করে দিলাম, এটা হলো টেম্পোরারি। আর কারো আছে যে পেশেন্ট যতদিন বেঁচে থাকবে আমরা লাইফ লং সেই স্টোমাটা ক্যারি করবে, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি এটা হলো পার্মানেন্ট।
আর এই যে টেম্পোরারিটাকে আবার বলা হয় ডিফাংশনিং, কারণ টেম্পোরারিটা যে জন্য করা হয় সেটা হলো একটু পরে আমি ছবি এঁকে দেখাবো। আমরা স্মল ইন্টেস্টাইনের এমন এক জায়গায় এই টেম্পোরারি স্টোমাটা করব যেন ওই দিক দিয়ে আমাদের ফিসেস এন্ড ফ্ল্যাটাসটা বের হয়ে যাবে, এবং বাকি আমাদের স্মল ইন্টেস্টাইনটা কি থাকবে, নন ফাংশনিং হিসেবে অথবা রেস্ট হিসেবে থাকবে। এই জন্য এটাকে টেম্পোরারি স্টোমাটাকে আবার ডিফাংশনিং স্টোমা বলা হয়। এবং আরেকটা হলো যে এটা হলো টাইপ অনুযায়ী আইলিওস্টোমি সাধারণত স্পাউটেড হয়ে থাকে, অর্থাৎ এরকম একটা স্পাউটিং হয়ে থাকে। আর কোলোস্টোমি সাধারণত ফ্লাশ হয়ে থাকে। ফ্লাশ মানে একদম মুখে মুখে ফ্লাশ লাগানো। হ্যাঁ, আইলিওস্টোমি ইফুলেন্ট ইজ ইউজুয়ালি লিকুইড। যদি আমরা ইফুলেন্ট সম্পর্কে জানতে চাই, ইফুলেন্ট মানে যে আমাদের ফিসেস এবং ফ্লাটার যে কন্টেন্টটা বের হয়ে আসতেছে সেটা, হ্যাঁ, ইফ্লুয়েন্ট। আইলিস্টোমির ক্ষেত্রে সেটা কি হবে, সেটা হবে লিকুইড হবে, এবং কোলোস্টোমির ক্ষেত্রে এটা সাধারণত সলিড হবে। এছাড়াও আরো বেশ কিছু পার্থক্য আছে। সেটা হলো যে আইলিস্টোমির ক্ষেত্রে এটা সাধারণত এটা দুর্গন্ধ কম থাকবে, কোলোস্টোমির ক্ষেত্রে দুর্গন্ধ বেশি হবে। আইলিস্টোমির ক্ষেত্রে এটা আসলে ম্যানেজ করা পেশেন্টের জন্য সহজ, কোলোস্টোমির ক্ষেত্রে ম্যানেজ করা কিছুটা জটিল। সো আমরা এই পার্থক্যগুলোও আমরা মনে রাখার চেষ্টা করব। দেন আইলিস্টোমি পেশেন্ট, আর আইলিস্টোমিতে যেহেতু অনেক বেশি প্রক্সিমালি করা হচ্ছে, ওই অংশের ফিসেসটা অনেক লিকুইড আকারে থাকে, সো সেখানে কি হতে পারে, পেশেন্টের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স ডেভেলপ করতে পারে। আর আইলিস্টোমিটা আমরা সাধারণত কোথায় করি, আমরা রাইট আইলিয়াক ফোসায় করি। আইলিস্টোমিটা আমরা রাইট আইলিয়াক ফোসায় করি। এন্ড কোলোস্টোমি যদি আমরা কখনো করি তাহলে এটা লেফট আইলিয়াক ফোসায় করি। পেশেন্ট শুড বি, অর্থাৎ যে কোনো স্টোমা করার আগে পেশেন্ট এই স্টোমাটা কিভাবে যত্ন নিবে, পেশেন্ট কিভাবে স্টোমাটা ক্যারি করবে, সেই ব্যাপারগুলো আমরা অবশ্যই পেশেন্টের সঙ্গে আমরা তার আগে, অপারেশন আগে অ্যাজ এ সার্জন অথবা স্টোমা কেয়ার নার্স, এটা একটা স্পেশাল ট্রেইনড নার্স, উনাদের সঙ্গে পেশেন্ট বিস্তারিত তার যত ধরনের প্রশ্ন আছে সবকিছুর ব্যাপারে অবশ্যই আলোচনা করে নেবে। এটা আমাদের মনে রাখতে হবে যে যখনই স্টোমার ব্যাপার আসবে তখনই স্টোমা কেয়ার নার্সের কথা আসতে পারে। এখন আমাদের দেশে হয়তোবা অ্যাজ এ সার্জন আমি হয়তোবা পেশেন্টকে ব্রিফ করি, যেহেতু আমাদের ওইভাবে স্টোমা কেয়ার নার্স ডেজিগনেটেড কেউ যদি না থাকে, তাহলে কিন্তু এই ব্যাপারটা মনে রাখতে হবে, যে কোনো স্টোমা করার আগে পেশেন্টকে স্টোমার কারণ, সে কিভাবে এটা ম্যানেজ করবে ভবিষ্যতে, সেই ব্যাপারগুলো অপারেশনের আগেই পেশেন্টকে ভালো করে কনভিন্স করে, মোটিভেট করে পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে। তারপর আমরা আসি, আমি যদি অন্যভাবে যদি এখানে ক্লাসিফিকেশন করি, সেটা হলো যে আরেকটা ক্লাসিফিকেশন বললাম, সেটা হলো যে এটা আমরা এন্ড করতে পারি অথবা লুপ করতে পারি। এন্ড কি, লুপ কি, আমরা কিছুক্ষণ পরে দেখব। লুপ আইলিওস্টোমি, লুপ আইলিওস্টোমি ওপেন ইউজ এজ ডিফাংশনিং আইলিওস্টোমি, অর্থাৎ লুপ আইলিওস্টোমিটা আমরা এখানে দুটো আইলিওস্টোমি দেখব, একটা লুপ আইলিওস্টোমি, একটা হলো এন্ড আইলিওস্টোমি। হ্যাঁ, আমরা আগে দেখি হোয়াট ইজ লুপ আইলিওস্টোমি। লুপ আইলিওস্টোমি হলো এটা অনেক সময় ডিফাংশনিং হিসাবে করা হয়, এবং এখানে আসলে যেটা করা হয় আমি এখানে যদি দেখাই, সেটা হলো যে আমি যদি মনে করি এটা আমার স্মল ইন্টেস্টাইন, ওকে, আমি স্মল ইন্টেস্টাইনে কি করব, আমি স্টোমা করব। তখন আমি কি করব, এটাকে আমি টোটাল এখানে কাট করব না, এটাকে আমি এই ওয়ালটা এখান দিয়ে বের করে নিয়ে আসব। হ্যাঁ, বের করে নিয়ে এসে দেন আমি এখানে এই স্টোমাটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, এটা হবে আমার লুপ আইলিওস্টোমি। সরি, আমার এই ভিতরের ওয়ালটা ঠিক থাকবে, বাইরের ওয়ালটা দিয়ে আমার এখানে একটা আমি যদি আবার দেখাই তাহলে জিনিসটা হবে এরকম, অর্থাৎ আমি এই অ্যাবডোমিনাল ওয়ালে আমার ইন্টেস্টাইনটা নিয়ে এসে তার মধ্যে আমি একটা স্টোমা তৈরি করলাম, এটাকে স্কিনের সঙ্গে এখানে কানেক্ট করে দিলাম। এই স্টোমাটা হবে আমাদের লুপ আইলিওস্টোমি অথবা ডিফাংশনিং আইলিওস্টোমি। আর যদি আমি, এটা সাধারণত হয় আমাদের লার্জ গাটের ক্ষেত্রে, লার্জ গাটের ক্ষেত্রে আমি এখান থেকে ডিস্টাল অংশটা টোটাল রেকটাম অ্যানাল ক্যানাল টোটালটা ফেলে দিলাম, তারপরে এই ফ্রি অংশটা আমি যদি আমার স্কিনের সঙ্গে এনে এখানে স্টোমা তৈরি করি, তাহলে এটা হবে আমাদের এন্ড আইলিওস্টোমি অথবা এন্ড কোলোস্টোমি। তো আমরা এই দুটো জিনিস মনে রাখার চেষ্টা করব ছবিতে, একটা হলো লুপ, একটা হলো এন্ড। তাহলে আমরা আসি লুপ আইলিওস্টোমি, তাহলে কি হচ্ছে, এটা হলো একটা ডিফাংশনিং হচ্ছে, যেখানে হয়তো কখন আমরা করব, হয়তো দেখা যাচ্ছে যে আমরা রেকটাল ক্যান্সারের জন্য ওখানে অ্যানাস্টোমোসিস করেছি, অথবা কোনো একটা কারণে ইনজুরি ছিল আমাদের কোলনে, আমরা সেই ইনজুরিটাকে রেস্ট দিতে চাই, সেজন্য আমরা একটা ডিফাংশনিং আইলিওস্টোমি আমরা আইডিয়ামে করব। এটার হলো বাকি যেটা বলা আছে যে এটা কিভাবে করা হয়, এটা হলো যে একটা অ্যাবডোমেনের মধ্যে আমরা একটা যেহেতু আমাদের অ্যাবডোমেনের বাইরে নিয়ে আসব, সেখানে এই যে একটা ট্রিফাইন পদ্ধতিতে একটা আমাদের
সিলেক্টেড একটা জায়গার মধ্যে আমরা ওখানে একটা স্পেস তৈরি করব, সেই স্পেস দিয়ে আমরা স্মল ইন্টেস্টাইনটাকে বের করে নিয়ে আসবো, এভাবে বের করে নিয়ে আসে দেন আমরা এখানে স্টোমা ক্রিয়েট করব এবং স্কিনের সঙ্গে এটা রিপেয়ার করব। আমরা এই টোটাল প্রসেসটা ভিডিও থেকে দেখতে পারি, অথবা আমরা যখন অপারেটিভ সার্জারি পড়ব তখন আমরা এই ব্যাপারগুলো আমরা আরো বিস্তারিতভাবে বুঝবো। আর এখানে অ্যাডভান্টেজ অফ লুপ আইলেস্টমির কিছু অ্যাডভান্টেজের কথা বলা আছে লুপ কোলোস্টমির ক্ষেত্রে, সেটা আমরা পড়ে নেওয়ার চেষ্টা করবো। আমরা আগেই বলেছি আইলেস্টমির যে কন্টেন্টটা এটা লিকুইড হয়, এটা অর্ডার কম হয়, অর্থাৎ এটা দুর্গন্ধ কম হয়, সো এটা ম্যানেজ করা পেশেন্টের জন্য অনেক সহজ। আর হলো আমাদের এন্ড আইলেস্টমি, যদি কোনো কারণে আমাদের এন্ড আইলেস্টমি করতে হয়, কখন করতে হতে পারে এন্ড আইলেস্টমি? আমরা সাধারণত এন্ড কোলোস্টমি বেশি করি। এন্ড কোলোস্টমির কথাটা এই চ্যাপ্টারে লেখা নেই, যেহেতু একটা লার্জ ইন্টেস্টাইনের ব্যাপার, সো এন্ড কোলোস্টমিটা আমরা লার্জ ইন্টেস্টাইনে দেখবো। আর এখানে যেটা নিয়ে ছোট্ট করে আলোচনা করা হচ্ছে এটা হলো এন্ড আইলেস্টমি। এক্ষেত্রে আমরা কি করব, আমাদের ডিস্টালটা থাকবে না, অর্থাৎ কোনো পেশেন্টের যদি আমরা প্যান প্রোক্টোকোলেক্টমি, অর্থাৎ আমরা প্রোক্টো মানে রেকটাম এবং কোলন যদি আমরা রিমুভ করে ফেলি কোনো পেশেন্টের কোনো ডিজিজের জন্য, তখন আমাদের যে আইলিওস্টমিটা আইলিয়ামটা আছে সেটাকে আমরা ওখান থেকে এরকম স্কিনের সঙ্গে যখন বের করে দিব তখন আমাদের এটা হয়ে যাচ্ছে এন্ড আইলিওস্টমি। এন্ড আইলিওস্টমি, সো এই ধরনের দু একটা ইন্ডিকেশন আছে যেখানে আমাদের এন্ড আইলিওস্টমি করতে হতে পারে। দেন আমরা পড়বো হলো স্টোমার কিছু কমপ্লিকেশন। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ স্টোমা, এটা সামারি বক্সেই খুব সুন্দর করে লেখা আছে কি হতে পারে স্টোমার জন্য। স্টোমার আশেপাশে ইফোলেন্ট অথবা আমাদের যে ফিসেস ম্যাটারগুলো যখন স্কিনের সংস্পর্শে আসবে তখন কি হবে, স্কিন ইরিটেশন করতে পারে। দেন এই স্টোমাটা আমরা এখানে হয়তো স্টোমাটা করলাম, তারপরে স্টোমাটা এই স্কিনের সঙ্গে এখানে থাকার কথা, কিন্তু এটা আরো বের হয়ে প্রলাপস হয়ে গেছে, অর্থাৎ এটা এরকম বের হয়ে চলে আসছে। হ্যাঁ, সো এটা প্রলাপস হতে পারে। হ্যাঁ, দেন এটা ভেতরে চলে যেতে পারে, রিট্রাকশন। দেন এখানে ইস্কেমিয়া হতে পারে। দেন এটা ন্যারো হয়ে যেতে পারে, অর্থাৎ স্টেনোসিস হতে পারে। তারপর এই স্টোমার পাশ দিয়ে হার্নিয়া হতে পারে। হ্যাঁ, দেন এখান থেকে ব্লিডিং হতে পারে। তারপরে এটা কোনো কারণে অন্যদিকে একটা ফিস্টুলা হয়ে গেল। সো স্টোমার কমপ্লিকেশন গুলো আমরা যদি চিন্তা করি তাহলে খুবই সহজ। একটা হলো স্কিন ইরিটেশন হতে পারে, স্কিন ইরিটেশনের সাথে স্কিন র্যাশ হতে পারে, স্কিন আলসার হতে পারে। দেন এটা প্রলাপস হয়ে যেতে পারে, এটা ভেতরে চলে যেতে পারে, রিট্রাকশন হতে পারে, এখানে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হতে পারে, ইস্কিমিয়া হতে পারে। দেন এটা ন্যারো হয়ে স্টেনোসিস হয়ে যেতে পারে। দেন স্টোমার আশেপাশে কি হতে পারে, স্টোমার আশেপাশে প্যারাস্টোমাল হার্নিয়া হতে পারে, ব্লিডিং অথবা ফিস্টুলেশন হতে পারে। আমরা স্টোমার এই কমপ্লিকেশন গুলো মনে রাখার চেষ্টা করব। আজকে আমার লেকচারটা অন্যান্য লেকচারের চেয়ে কিছুটা ছোট, কারণ তেমন আর বেশি সাবজেক্ট নেই। অ্যান্টেরোকিউটিনিয়াস ফিস্টুলা, এটাই আমার শেষ আজকে। অ্যান্টেরোকিউটিনিয়াস ফিস্টুলা হলো অ্যান্টেরো মানে ইন্টেস্টাইন আর কিউটিনিয়াস মানে কিউটিনিয়াস, এই দুটার মাঝখানে যদি কোনো ফিস্টুলা ডেভেলপ করে তাহলে সেটা হলো অ্যান্টেরোকিউটিনিয়াস ফিস্টুলা। এই অ্যান্টেরোকিউটিনিয়াস ফিস্টুলা বেলিয়ান লাভসের আরো একটা অংশে লেখা আছে। হ্যাঁ, আমরা পরবর্তীতে সেম কথা যদি অ্যান্টেরোকিউটিনিয়াস ফিস্টুলা শুধু পড়ি তখন আমরা এই দু জায়গা তিন জায়গা যেখানে যতটুকু লেখা আছে সবগুলো একসঙ্গে পড়ার চেষ্টা করব। এখানে অ্যান্টেরোকিউটিনিয়াস ফিস্টুলা সম্পর্কে এই অংশে কি লেখা আছে আমরা একটু দেখি। ইট ইজ এ অ্যাবনর্মাল কানেকশন, তাই না? ফিস্টুলা ইজ অলওয়েজ অ্যাবনর্মাল কানেকশন, এখানে এটা হলো কিওয়ার্ড। কার কার মধ্যে? স্মল ইন্টেস্টাইনের মধ্যে এবং স্কিনের মধ্যে। সো হোয়াট ইজ অ্যান্টেরোকিউটিনিয়াস ফিস্টুলা? ইট ইজ এ অ্যাবনর্মাল কানেকশন বিটুইন এ স্মল ইন্টেস্টাইন এন্ড দ্য স্কিন। এটা কাদের হতে পারে? এটা হলো যে ক্রনস ডিজিজ যাদের থাকে, কোনো কারণে যদি কোনো পেশেন্টকে রেডিওথেরাপি দেওয়া হয় অথবা অ্যাবডোমিনাল ট্রমার পরে, ইভেন আফটার অ্যাপেন্ডিক্স সার্জারির পরেও অ্যান্টেরোকিউটিনিয়াস ফিস্টুলা ডেভেলপ করতে পারে। হ্যাঁ, আমরা পরবর্তীতে যদি দেখি এই ফিস্টুলার ম্যানেজমেন্ট অংশে, এটা আসলে অনেক সময় দেখা যায় এটা খুবই চ্যালেঞ্জিং হয় যদি থাকে, এবং ফিস্টুলার কি পরিমাণ আউটপুট বের হলো তার উপর নির্ভর করে এটা হাই আউটপুট ফিস্টুলা অথবা লো আউটপুট ফিস্টুলা হিসেবে ক্লাসিফিকেশন করা হয়। হাই আউটপুট ফিস্টুলা যখন মোর দেন 500 ml যদি আমাদের এখান দিয়ে আউটপুট বের হয় পার ডেতে, তাহলে আমরা এটাকে হাই আউটপুট ফিস্টুলা বলি। হাই আউটপুট ফিস্টুলার মেইন ম্যানেজমেন্টটা হলো এই ধরনের পেশেন্টের কি হয়, ডিহাইড্রেশন হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। সো আমাদের হাই আউটপুট ফিস্টুলার ক্ষেত্রে পেশেন্টের এই ম্যানেজমেন্ট গুলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যদি লো আউটপুট ফিস্টুলা হয়, ম্যাক্সিমাম ফিস্টুলাই একটা সময়ের পরে আসলে ভালো হয়ে যায়।
যদি সেরকম কোনো কারণে ফিস্টুলা ভালো না হয় তখন আমরা কি করব? তখন আমরা প্রথমে আসলে কিছু ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন করে আমরা দেখার চেষ্টা করব যে কমিউনিকেশনটা কোথায় আছে, কি অবস্থায় আছে। তারপরে আমরা এটা ফিস্টুলা ট্র্যাক্ট, এটা আমরা ফিস্টুলোটমি করতে, সরি ফিস্টুলোগ্রাম, অথবা আমরা সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। আমরা ফিস্টুলা ট্র্যাক্টটা কমপ্লিট যখন ডিফাইন করব, তারপরে আমরা বাকি ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে আসে জেনারেল ম্যানেজমেন্ট, এই যে যেরকম বলা আছে নিউট্রিশনাল সাপোর্ট দিব, ইলেকট্রোলাইট ব্যালেন্স করব, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক দিব, ভিটামিন প্রয়োজন হলে ভিটামিন আমরা সাপ্লিমেন্ট দিব, এবং পেশেন্টকে অ্যাসিওর করব। তারপরে একটা প্রিন্সিপালের কথা বলা আছে, প্রিন্সিপাল ফর ম্যানেজমেন্ট অফ অ্যান্টিরিকুইটেন্স ফিস্টুলা, দিস ইজ স্ন্যাপ, SNAP, স্ন্যাপ। এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এস কি? এলিমিনেশন অফ সেপসিস এন্ড স্কিন প্রোটেকশন, অর্থাৎ অ্যান্টিরিকুইটেন্স ফিস্টুলার যদি কোনো ইনফেকশন থাকে আমরা এটাকে ম্যানেজ করার চেষ্টা করব। দেন হলো আমরা পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দিব। তারপরে এই যে অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্ট, যেটা আমরা বলছিলাম, আমরা হয়তো ফিস্টুলোগ্রাম, এটা হলো এক্সরে এক ধরনের, এটা এখানে লেখা নাই, ফিস্টুলোগ্রাম, হ্যাঁ, অথবা আমরা সিটি স্ক্যান করতে পারি, অথবা আমরা এমআরআই করতে পারি। করে আমরা কি করব? ফিস্টুলোগ্রাম, ফিস্টুলোগ্রাম আসলে একটা কন্ট্রাস্ট এক্সরে, কন্ট্রাস্ট এক্সরে এ করে আমরা অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্টটা করব। দেন আমরা প্ল্যানিং করব যে আমাদের কোনো সার্জারি প্রয়োজন হতে পারে কিনা। ম্যাক্সিমাম অ্যান্টিরিকুইটেনিয়াস ফিস্টুলাই কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো হয়ে যায়, যদি না হয় দেন আমরা উইল গো ফর মুভ ফর সার্জারি। সো আজকে এরকম এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।